আমি বেশ কয়েকটা যুদ্ধের সময় আমেরিকাতে ছিলাম। হুম। আমেরিকার CNN এবং ফক্স নিউজ তখন যখন একটা দেশে যুদ্ধে চাপিয়ে দেয়, যেখানে মানবতা বিপন্ন হয়, যেখানে ধরেন শিশু, মহিলাদের নির্বিচারে পাইকারি দরে হত্যা চলে, সেখানেও আমার কাছে মনে হয় সে চ্যানেলগুলো অনেকটা বলিউড মুভির মতোই খবরগুলো প্রচার করে। ইরানের এই হামলা, তুরস্কের যেই কঠোর বার্তা, কৌশলগত ভুল করল ইরান, এরকম একটা স্টেটমেন্ট দেয়া, মানে কি দেখছেন আসলে অন্তত এই ২ দেশের সমীকরণে? তারপর আরো কিছু বিষয় জানার চেষ্টা করব। জি। এই আক্রমণের পরে ইরানের দিক থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। সুতরাং এটা ঠিক বোঝা যাবে না যে ইরান কি ইচ্ছাকৃতভাবেই ওই টার্কিতে যে ইউএস এয়ার বেস আছে সেটাকে টার্গেট করেছিল কিনা, অথবা এটা ভুল হয়েছিল কিনা তাদের পক্ষে। কেননা অন্য যে কোনো দেশকে আক্রমণ করার চাইতে তুরস্ক বা তুর্কিকে আক্রমণ করা কিন্তু যথেষ্ট ঝুঁকির, কারণ তুর্কি কিন্তু একটা ন্যাটোর সদস্য দেশ। জি। এবং ন্যাটোর চুক্তিতে ওই যে একটা আর্টিকেল 4 আছে, যেখানে বলা আছে যে এক দেশকে আক্রমণ করলে তাদের সদস্য দেশ অন্য দেশগুলো সেখানে এগিয়ে আসবে। সুতরাং সেই ক্ষেত্রে পুরা ন্যাটো কিন্তু তখন ইরানের বিরুদ্ধে চলে যাবে। সুতরাং আমি মনে করি কৌশলগতভাবে অবশ্যই এটা ভুল, যদি ইরান প্রকৃতই তুরস্কের মাটিতে আক্রমণটা পরিচালনা করার সিদ্ধান্ত নিয়ে থাকে। এবং এটা কিন্তু ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থাই এই মিসাইলটাকে অকার্যকর করেছে। জি। একটা বিষয় একটু বলবেন। ইরানের ব্যাখ্যার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। হ্যাঁ। আমি কি এখানে একটু বলবো? হ্যাঁ, বলতে পারেন। সিরাজুল ইসলাম। দেখেন, আমি যতদূর খবর পেয়েছি, এই মিসাইলটা সাইপ্রাসের ঘাঁটিতে মারতে চেয়েছিল। এইটা তুরস্ক আচ্ছা, শুট সিরাজুল ডাউন ইসলাম, করেছে। আপনি যদি আপনার ভিডিওটা একটু অন করেন, আপনাকে একটু দেখতে চাই। আমরা আসলে দেখতে পাচ্ছি না আপনাকে। আচ্ছা, হ্যাঁ, এবার তো হ্যাঁ, নিশ্চয়ই ঠিক পাচ্ছি। আছে। জি, বলুন। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই মিসাইলটা কোনো মতেই তুর্কির উপরে মারেনি, বা তুর্কির উপরে মারার কোনো ইচ্ছা তাদের ছিল না, মারেনি। এই মিসাইলটা ছুঁড়েছে সাইপ্রাসের ঘাঁটি লক্ষ্য করে। কিন্তু মাঝপথে তুরস্ক এটাকে শুট ডাউন করেছে, এবং এই নিয়ে ইতিমধ্যেই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছে, এবং এ নিয়ে দুই পক্ষ আরো আলাপ আলোচনা করবে, এবং যাতে ভুল বোঝাবুঝি তৈরি না হয় এই বিষয়টা নিয়ে ইরান এরই মধ্যে তৎপর আছে। আচ্ছা, মাহফুজুর রহমান, আপনি কি কিছু যুক্ত করবেন? তাহলে আমি অন্য আলাপে যেতে চাই। জি। না, আমি ইরানের ব্যাখ্যা শুনিনি, সুতরাং এটা আমি জানতাম না। যদি ব্যাখ্যা দিয়ে থাকে তাহলে তো অবশ্যই ব্যাখ্যাটা তো আমরা শুনলাম। আচ্ছা, আমি আরেকটি সুরে কথা বলতে চাই এবং শুরুটা করতে চাই সোহরাব হোসেন আপনাকে দিয়ে। আমরা দেখতে পাচ্ছি এই ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ত্রিমুখী যে সংঘর্ষটা চলছে, যুদ্ধটা চলছে, সবচাইতে বড় ধরনের বিতর্কিত বক্তব্যগুলো, অবস্থানগুলো আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা গণমাধ্যমগুলোর। আমরা একটা গণমাধ্যমের একটা ন্যারেটিভ দেখতে পাচ্ছি, এবং যখন আসলে আমরা CNN এর খবর দেখছি তখন বোঝা যাচ্ছে যে ইরান দখল করা বা শেষ করা কেবল সময়ের ব্যাপার। আল জাজিরাতে আমরা উল্টো আবার তথ্য পাচ্ছি, সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি 200 কোটি মার্কিন ডলার খরচ হয়েছে 4 দিনে, এবং যুক্তরাষ্ট্র আসলে একটা মিত্র দেশগুলোর কাছ থেকে সলিউশন চাচ্ছে, সমাধান চাচ্ছে, আর্থিকভাবে সমর্থনও চাচ্ছে। মানে কোনটা আমরা বিশ্বাস করব? না, প্রথমত হচ্ছে পশ্চিমা যে ন্যারেটিভ, বয়ান, সেটি শুধু এই ইরান যুদ্ধে নয়, এর আগে ইরাক যুদ্ধে, লিবিয়ায়, আফগান যুদ্ধে সবসময় কিন্তু তারা এই বয়ানটা চালিয়ে আসছে। এমনকি ইসরায়েল যখন গাজার গণহত্যা চালাচ্ছিল সেখানেও তার পক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করেছে যে ইসরায়েল আত্মরক্ষার জন্যই তার উপর, যেহেতু হামাস হামলা করেছে, হামাস যুদ্ধবন্দী করেছে ইসরায়েলের সেনাদের, এ কারণে হামলাটা। এখন পশ্চিমা আমাদের তো, যেটা আপনি বলছিলেন আল জাজিরা, এর বাইরে আমাদের তো কোনো এই পূর্বে পশ্চিমের বাইরের প্রাচ্যের এরকম কোনো শক্তিশালী মাধ্যম নেই। এমনকি জাপান, চীন, ভারত, এসব বড় দেশগুলোর যে সব মাধ্যম, তারাও এই বিষয়টি, ইরান যুদ্ধের বিষয়টি খুব গুরুত্ব দিয়েছে বলে মনে হয় না। সুতরাং আমাদের এখন বিশ্লেষণ করতে হবে যে কোনটি তারা মানে পশ্চিমা স্বার্থ রক্ষার জন্য করছে, আর কোনটি সত্যিকারভাবে সাংবাদিকতা করেছে। আর বাংলাদেশের মতো আমাদের তো সূত্রের অভাব, মানে আমাদের তো এখানে যুদ্ধক্ষেত্রে ইরানের লোক পাঠিয়ে বা সাংবাদিক পাঠিয়ে এটা আমাদের সংবাদ সংগ্রহের কোনো সুযোগ নেই।
এই মুহূর্তে হয়তো পাঠানোই সমস্যা, কিন্তু আমাদের ওরকম সামর্থ্য নেই সংবাদ মাধ্যমগুলোর। ইরাক যুদ্ধে বাংলাদেশ থেকে কয়েকজন সাংবাদিক গিয়েছিলেন, কিন্তু তারা যে খুব বেশি ভেতরে তখন আসলে খবর যে সময় পাঠিয়েছে- গিয়েছিলেন তখন আসলে এত লাইভ টেকনোলজির মতো ব্যবস্থা ছিল না, সোশ্যাল মিডিয়াও ছিল না। তাই আমার মনে হচ্ছে যে এটার ব্যাপারে তীব্র মানে তীক্ষ্ণ পর্যবেক্ষণ প্রয়োজন, এবং তাদেরকে প্রশ্ন করা, তাদের এই যে প্রতিটি তথ্য এবং তাদের যে বয়ান আর সেটি তার সত্যতা। প্রথমত হচ্ছে যে এইসব মাধ্যমগুলো যে একটা অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইরানের উপর, এ কথাটা তারা বলছে না। তারা ক্ষয়ক্ষতি দেখাচ্ছে, ইরানের কত মানুষ মারা যাচ্ছে, কত যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বা বিধ্বস্ত হচ্ছে, এটি। কিন্তু একটা অন্যায় যুদ্ধ যে একটা জনগোষ্ঠীর উপর চাপাচ্ছে, এটা তো শুধু খামেনিকে মেরেছে না, ইরানের নিরীহ সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। একদম। সুতরাং আমরা পর্যবেক্ষণ। গণমাধ্যমের কাছ থেকে অন্তত এইটুক সাংবাদিক এটি বস্তুনিষ্ঠতা আশা করি। তৌফিকুল ইসলাম মিথিল, আপনি দেখছিলেন মানে পশ্চিমা যে গণমাধ্যমগুলোর কথা বলছি, সেখানে মর্নিং শোতে মানে আমাদের এখানে সকাল, তাদের ওখানে হয়তো রাত বা সন্ধ্যা, তখন আসলে যে সমস্ত অতিথিদেরকে আনা হচ্ছে সেই লাইভ শোতে অতিথিদের কোনো না কোনোভাবে আসলে মার্কিন প্রশাসন বা এরকম ঘরানার বিভিন্ন জায়গায় কাজের অভিজ্ঞতা আছে, সাবেক কর্মকর্তা, তার মানে তাদের কথা বলার ধরন, তাদের ব্যাখ্যাগুলো আসলে ট্রাম্পের এই যুদ্ধের বৈধতাকে কীভাবে আসলে তুলে ধরা যায় সেদিকেই যাচ্ছে। মানে আপনার মনে হচ্ছে কিনা একটা তথ্য বিভ্রাট ইচ্ছা করে তৈরি করা হচ্ছে এবং এটা একটা যুদ্ধের কৌশল হতে পারে? আপনি যথার্থ বলেছেন। ইতিমধ্যে সোহরাব ভাই যে কথাগুলো বলেছে, আমি এই কথাগুলোর সাথে সহমত। আপনি দেখেন, আমি বেশ কয়েকটা যুদ্ধের সময় আমেরিকাতে ছিলাম। আমেরিকার সিএনএন এবং ফক্স নিউজ তখন যখন একটা দেশে যুদ্ধে চাপিয়ে দেয়, যেখানে মানবতা বিপন্ন হয়, যেখানে ধরেন শিশু মহিলাদের নির্বিচারে পাইকারি দরে হত্যা চলে, সেখানেও আমার কাছে মনে হয় সেই চ্যানেলগুলো অনেকটা বলিউড মুভির মতোই খবরগুলো প্রচার করে। এবং আপনি যদি তখন আমেরিকাতে আমেরিকার সেই চ্যানেলগুলো দেখেন, যেগুলো ওয়েস্ট বায়াস যে নিউজ মিডিয়া গুলো আছে, ওরা এমন ভাবে দেখায় ব্যাপারটা হচ্ছে আমেরিকার উপর যুদ্ধ কেউ চাপিয়ে দিয়েছে, যেটা সোহরাব ভাই ইতিমধ্যেই বলেছে। একটা রেজিম একজনের প্রতি প্রতিহিংসার জন্য আজকে এই লক্ষ লক্ষ মানুষের যে সাফারিংস, হাজার হাজার মানুষকে যে হত্যা করার যে নীল নকশা হয়েছে এবং হচ্ছে। আপনি দেখেন সাধারণ মানুষ, আপনি জেনেভা কনভেনশনের কথা বলছেন, যেখানে যুদ্ধে নিরাপরাধ শিশু, নিরাপরাধ মহিলা, নিরাপরাধ যে ইনোসেন্ট সিভিলিয়ানকে হত্যা করা যাবে না, কিন্তু সেখানে হত্যা কারা হচ্ছে, হত্যার শিকার কারা হচ্ছে, সাফারিংস কাদের হচ্ছে, সেখানে কিন্তু জেনেভা কনভেনশনকে থোড়াই তোয়াক্কা করা হচ্ছে। আমি বলবো এই নিউজ মিডিয়াগুলো কিন্তু সেভাবেই প্রচার করছে। আপনি আল জাজিরা আপনি যদি দেখেন, স্বাভাবিকভাবেই এটা মিডল ইস্ট থেকে যে মিডল ইস্ট ইস্যুগুলো এবং সারাউন্ডিংস দেশেই যে যুদ্ধগুলো হচ্ছে, আল জাজিরা কিন্তু চেষ্টা করছে নিরপেক্ষ নিউজগুলো দেওয়ার। ওয়েস্ট মিডিয়া দেখে সেটা কোনো বোঝারই উপায় নেই, বরং ওদের কমপ্লিট পারপাস হচ্ছে ওদের দেশের, ওদের রাজনীতির এবং ওদের পলিসির পারপাস সার্ভ করা, এবং সেই কাজগুলোই ওরা করছে। এবং আপনি আসলে খুব চমৎকার করে এটা বলেছেন যে বলিউড মুভি যেরকম একটা ন্যারেটিভ, যেরকম একটা রিয়েলিটি তৈরি করার চেষ্টা করে, অনেকটা সেভাবেই কাজ করছেন। আমি একটু সিরাজুল ইসলাম এ বিষয়ে ছোট্ট একটা মন্তব্য জেনে তারপর আরেকটি বিষয়ে যাব। সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে অনেক দেশ, যখন আমাদের সহকর্মীদের সঙ্গে আমাদের কথা হয়, কাতার কিংবা কুয়েত কিংবা আরব আমিরাত, এই সমস্ত দেশগুলোতে, সেখানে একজন সাধারণ মানুষ হাতের স্মার্টফোনে যে লাইভ করবেন ফেসবুকে, সেই সুযোগটাও কিন্তু নাই। এটা যদি দেখে তাহলে সাথে সাথে তাকে জরিমানা করা হচ্ছে, প্রয়োজনে জেলে ঢোকানো হচ্ছে এবং মোবাইলটাকে তাকে মানে অবধারিতভাবে নিয়ে নেবে তাদের কাছ থেকে। এই বাস্তবতায় যে দু চারটা গণমাধ্যমের কথা আমরা শুনছি, তারাও তো আসলে খবরটা প্রচার করতে পারছে না, কেবল আল জাজিরার উপরে ভরসা করতে হচ্ছে। এবং আল জাজিরা যদি সেটা জানে যে তারাই আসলে একমাত্র ফোকাল পয়েন্ট হিসেবে আছে, তারাও তো কখনো কখনো অতিরঞ্জিত খবর প্রকাশ করে ফেলতেই পারে প্রতিপক্ষকে উজ্জীবিত করতে বা ডাউন করতে। মানে আমরা আসলে সঠিক তথ্য পাবো কি করে সেক্ষেত্রে? এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং একটা জটিল কঠিন ব্যাপারও বটে। আমি একটু বলি, পশ্চিমা গণমাধ্যম তাদের সরকারগুলোর এজেন্ডা সার্ভ করার জন্য, ইমপ্লিমেন্ট করার জন্যই কাজ করে। অন দ্য আদার হ্যান্ড
তাদেরকে কাউন্টার করার জন্য প্রাচ্যের, বিশেষ করে প্রাচ্যে তেমন কোনো মিডিয়া এইভাবে গড়েই ওঠেনি। এইটা প্রাচ্যের রাজনীতিবিদদের, প্রাচ্যের দেশগুলোর একটা বিরাট সমস্যা। সেই জায়গায় মধ্যপ্রাচ্য আবার আর একটা ঝামেলা, যে আপনি যেটা বললেন যে রাজতান্ত্রিক যে দেশগুলো, এই দেশগুলোতে মিডিয়া এইভাবে, এমনকি সোশ্যাল মিডিয়াতে একেবারেই নিষিদ্ধ বলা যায়। আপনি যেটা বললেন, তার কারণ হচ্ছে যে এখানকার শাসক গোষ্ঠী কেউই জনসম্পৃক্ত না, জনগণের সাথে এদের কোনো সম্পর্ক নেই, সেই কারণে এইগুলো করে রাখে। এই সংকট থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে শুধুমাত্র কাতার, এবং কাতারের আল জাজিরা এই টেলিভিশন চ্যানেলটি এটা বিশেষভাবে চেষ্টা করে আসছে। কিন্তু আপনি শুনলে হয়তো অবাক হবেন যে এই আল জাজিরা বন্ধের জন্য সৌদি আরবের পক্ষ থেকে বহুবার কাতারের উপর চাপ সৃষ্টি করা হয়েছে। এবং আপনি জানেন মনে হয় 2016 সালে যখন কাতারের উপরে সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর, তখন তার আগে কাতারকে যে সমস্ত শর্ত দিয়েছিল এই নিষেধাজ্ঞা বা অবরোধ এড়ানোর জন্য, তার ভিতরে এই আল জাজিরা বন্ধের একটা ব্যাপার ছিল। হামাসকে, হিজবুল্লাহকে, আঞ্চলিক বিভিন্ন ফোর্সকে, এগুলোর সাথে, এগুলোকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করতে হবে, ইরানের সাথে সম্পর্ক রাখা যাবে না, এরকম অনেক ব্যাপার স্যাপার ছিল। তুরস্কের সাথেও সম্পর্ক ডাউন করার কথা বলা হয়েছিল, কারণ তুরস্কের সাথে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক ভালো ছিল না, মিশরের সম্পর্ক ভালো ছিল না, এবং সৌদি আরবের সাথে সম্পর্ক টানা পড়েছিল। পরবর্তীতে জাপাল খাশোগির হত্যাকাণ্ডকে ঘিরে তো অনেক বড় সংকট তৈরি হয়েছিল তুরস্কের সাথে সৌদি আরবের। তো সেই সময় এই আল জাজিরা বন্ধের ব্যাপারে সৌদি আরবের পক্ষ থেকে কাতারের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল, কিন্তু কাতার সৌদি আরবের এই চাপের কাছে নতি স্বীকার না করার কারণে তার উপরে সর্বাত্মক অবরোধ নেমে আসে। তো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসলে বিশেষ করে আরব দেশগুলো, শেখ শাসিত আরব যে দেশগুলো, এইখানে মিডিয়ার কাছ থেকে যে আমরা বিশেষ কোনো খবর পাবো, এটা একেবারেই বিশ্বাস করা কঠিন। যে এখন সমস্ত আসলে খবর হয়, তার মানে সোহরাব হোসেন যেভাবে বলছিলেন যে আমাদের সচেতনতা এবং বিবেচনা বোধ ব্যবহার করে আসলে খবরটা বুঝতে হবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। অন্তত এই দিক থেকে চিন্তা করলে হ্যাঁ, বাংলাদেশি হিসেবে আমরা কিছুটা স্বস্তি প্রকাশ করি যে রাস্তাঘাটে যে কোনো জায়গায় সংকট দেখলে আমরা একটা ফেসবুক লাইভ করে ফেলতে পারি, যেটা আসলে মধ্যপ্রাচ্যে অনেকে পারে না।